ব্যাস। সেকেন্ড ইয়ারের যে লজিক, লজিকটার নাম কি? জেনারেল লজিক। জেনারেল লজিক, জেনারেল লজিকে মোটামুটি 12টার মতো বিষয় আছে। এটা তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমরা যখন এটা রেডি করবা খুব তাড়াতাড়ি শিখে যাবা। তো প্রথমে যে বিষয় আমরা দেখি যে দুটা জিনিস আছে, নেচার অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ লজিক, আর একটা হলো আর্গুমেন্ট, প্রেমিসেস অ্যান্ড কনক্লুশন। আমরা প্রথম দুইটা টপিকস নিয়ে আমরা একই সঙ্গে আলোচনা করব প্রাথমিকভাবে আজকে। নেচার, একটু খাতায় লেখে নাও। নেচার অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ লজিক আর আর্গুমেন্ট, প্রেমিসেস অ্যান্ড কনক্লুশন। এই প্রথম দুইটা টপিকস, মোট 12টার মতো আছে। এই দুটো নিয়ে আজকে আলোচনা হবে, 1 আর 2। এখানে তিনটা কথা আছে, আর্গুমেন্ট, প্রেমিসেস, কনক্লুশন। আগে আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করে নেব তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। তারপর আমরা স্পেশালি 2 নম্বরটা নিয়ে আমরা বেশি কাজ করব। এখানে অনেক কাজ আছে। তো যুক্তিবিদ্যা ইংরেজি প্রতিশব্দটা কি? লজিক। এখন লজিক এই শব্দটা বলা হয় যে গ্রিক শব্দ লজিকা, LOGICA, লজিকা থেকে এসেছে। হ্যাঁ, আবার এই এটার আবার একটা ইয়ে আসছে যে কেউ কেউ আবার সেটা আছে যে লজিকি, কোন বই আছে লজিকি। আর সর্বশেষ যেটা একটা আসবে লজস, LOGOS, লজস। এতগুলো শব্দ, এতগুলো শব্দ কি? লজিক এটা হচ্ছে একটা বিশেষণ পদ এটা। হ্যাঁ, বিশেষণ। আর লজসটা হচ্ছে এর হলো বিশেষ্য। এটা শুধু জানতে হচ্ছে এগুলো গ্রিক শব্দ, এগুলো এটা 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 এগুলা সব গ্রিক শব্দ। এটাকে বলা হয়েছে ল্যাটিন শব্দ, এটা বলা হয়েছে গ্রিক শব্দ। এটা হচ্ছে ল্যাটিন আর এটা হচ্ছে গ্রিক। এটাও গ্রিক। এটা এটা জানতে হয় এই জন্য যে অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে লজিক শব্দটি কোথা থেকে উদ্ভূত হলো। যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে পুরো কথাগুলো লিখে দেবা যে এটা আসছে ল্যাটিন লজিকা থেকে, সে শব্দটির উৎপত্তি লজিকি যেটি বিশেষণ, আর এর বিশেষ্য হলো লজস। এখন লজস শব্দের অর্থ হলো চিন্তা। এই শব্দটার যে অর্থ বলা হচ্ছে চিন্তা, ভাষা বা বিজ্ঞান। চিন্তা, ভাষা বা বিজ্ঞান। আমরা আগে এটা অর্থগত দিক নিয়ে আলোচনা করলাম যে লজিক উৎপত্তিগত দিক থেকে ওই জন্য লজিককে বলা হয় যে চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তা লজিকের অর্থ কি বলবো আমরা? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। ভাষায়
প্রকাশিত চিন্তা সম্পর্কিত এটা একটা বিজ্ঞান। লজিক শব্দের অর্থ কয়টা? তিনটা, চিন্তা, ভাষা, বিজ্ঞান। এখানে সবগুলো কথাই থাকলো, চিন্তা, ভাষা, বিজ্ঞান। এভাবে একটু মনে রাখতে হবে যে লজিক শব্দের অর্থটা হলো ভাষায় যেটা প্রকাশ হবে সেটা আমরা চিন্তার, বিজ্ঞানটাকে আমরা বলতেছি লজিক। এখন লজিক সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন রকম কথা বলেছেন। কেউ বলেছেন যে এটা হলো বিজ্ঞান, বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছে। কেউ বলেছে যুক্তিবিদ্যা হলো একটি, কারো কাছে বিজ্ঞান। কেউ বলেছে কলা, আবার কেউ বলেছে উভয়ই, বিজ্ঞান ও কলা উভয়ই। এখন বিজ্ঞান যিনি বললেন তার নাম H.W.B. জোসেফ, JOSEPH নামে একজন যুক্তিবিদ। এনার নাম বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাদের কাছে আসবে, জোসেফ। আর অলড্রিচ নামে একজন, তিনি বললেন যে এটা হলো কলা। আর একজন সমন্বয় একটা সাধন করলো, তার নাম হোয়েটলি। তিনি বললেন যে বিজ্ঞান ও কলা উভয়ই। প্রশ্ন আসতে পারে যে বিজ্ঞান জিনিসটা কি? আপাতত আমরা জানলাম যে যুক্তিবিদ্যা কারো কাছে বিজ্ঞান, কারো কাছে কলা, কারো কাছে বিজ্ঞান ও কলা উভয়ই। আমাদের প্রথম টপিকসটার আজকের নাম কি? নেচার অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অ্যাবনটিক। অর্থাৎ যুক্তিবিদ্যাটা কি, এটা কি নিয়ে আলোচনা করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। প্রথমেই শব্দগত দিক থেকে একটা জানলাম যে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত একটা বিজ্ঞান। আবার যখন জোসেফ বলেন যুক্তিবিদ্যা কি, যখন জোসেফ বলেন যে যুক্তিবিদ্যা হলো একটা বিজ্ঞান, অলড্রিচ কি বলেন যুক্তিবিদ্যা হলো কলা, আর হোয়েটলি তিনি বলেন বিজ্ঞান ও কলা উভয়ই। এগুলো কেন? যে অনেক সময় সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে যে যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা, বা যুক্তিবিদ্যা কলা কে বলেছেন, যুক্তিবিদ্যা বিজ্ঞান কে বলেছেন, বা এটা কলা ও বিজ্ঞান উভয়ই কে বলেছেন। আমরা একটু পরে যাবো যে কলা কাকে বলে আর বিজ্ঞান কাকে বলে, সেটা নিয়ে আলোচনা করব। এমনিতে আমরা জানি নাই যে বিজ্ঞানটা কি, বিশেষ জ্ঞান। এখন প্রশ্ন আসতে পারে জ্ঞান আর হলো বিজ্ঞান, বিজ্ঞান আর এর পাশে যদি জ্ঞান লেখি, কোনটা বেশি বড় মনে হয়, জ্ঞান না বিজ্ঞান? জ্ঞান। কারণ জ্ঞান মানে সার্বিক সবকিছুই, একদম সব জ্ঞান যার থাকবে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যে কিভাবে জুতো সেলাই করতে হয়, কিভাবে চণ্ডীপাঠ করতে হয়, অর্থাৎ কিভাবে পুকুরে সাঁতার কাটতে হয়, মাছ কাটতে হয়, রান্না করতে হয়, বা নৌকা চালাতে হয়, হ্যাঁ উড়োজাহাজ চালাতে হয়, হাল চাষ করতে হয়, ফ্যাক্টরিতে কাপড় উৎপাদন করতে হয়, সব জ্ঞান যদি তোমার থাকে তাহলে বলবো যে হ্যাঁ তিনি একটা জ্ঞানী ব্যক্তি। আসলে সর্ববিষয়ে জ্ঞানী কেউ হইতে পারে না, মানুষের মধ্যে এরকম পাওয়া যায় না। আর বিজ্ঞান মানে কি? বিশেষ, বিশেষ জ্ঞান। অর্থাৎ তুমি যদি মনে করো যে তোমার একটা গণিত বিষয়ে জ্ঞান আছে, হ্যাঁ তোমার নৌ চালনার একটা জ্ঞান আছে, এগুলো একটা বিশেষ বিশেষ জ্ঞান। অথবা তোমার মনে করো যে পদার্থবিদ্যার উপর জ্ঞান আছে, অথবা কি রসায়ন, অথবা উদ্ভিদের উপর তোমার জ্ঞান আছে, হ্যাঁ তারপরে অনুপরমাণু সম্পর্কে জ্ঞান আছে, এগুলো অসংখ্য হতে পারে। তো এগুলো প্রত্যেকটার যখন আলাদা আলাদা করে আমরা জানবো সেটা একটা করে বিজ্ঞান, অর্থাৎ বিশেষ জ্ঞান। প্রকৃতির এগুলো একটা করে বিষয়, অর্থাৎ প্রকৃতির কোনো একটা নির্দিষ্ট দিক নিয়ে যখন কোনো আলোচনা করা হয় সেটাই হলো বিজ্ঞান। তা প্রকৃতির একটি নির্দিষ্ট দিক, সব দিকের কথা বলা হয়নি, সব দিক হয়ে গেলে সেটা হয়ে যাবে জ্ঞান। আর কথা হলো বিশেষ। ক্লিয়ার এটা? যে প্রকৃতির একটা নির্দিষ্ট বিষয় নিয়ে যে জ্ঞান, এবং সেই জ্ঞানটা পরীক্ষা নিরীক্ষা
বা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত হয়, সেটাই বিজ্ঞান। এখন যুক্তিবিদ্যা কিভাবে বিজ্ঞান, কিভাবে কলা, সেগুলোর আলোচনা আছে, সেগুলো আমরা আলোচনা করব। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ যুক্তিবিদ্যার আমরা সংজ্ঞা একজন যুক্তিবিদের আমরা নিব। তার নাম হলো I.M. কপি। I.M. কপি। ইনি একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন যে যুক্তিবিদ্যা কি। যদি তোমাদের হঠাৎ মনে পড়ে যে যুক্তিবিদ্যাটা ভুলে গেছে, কিন্তু তিনি এমন একটা সংজ্ঞা দিয়েছেন যেটা তোমরা কেউই ভুলবা না। কারণ এই সংজ্ঞার উপর ভিত্তি করেই পুরো যুক্তিবিদ্যার অপরহ আরোহ বিভিন্ন যুক্তি দেখা যাবে যে তোমরা বুঝে যাবা। তিনি বললেন যুক্তিবিদ্যা হলো বৈধ যুক্তি হতে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতি সমূহের একটি বিশিষ্ট বিদ্যা। এই সংজ্ঞাটা তোমার একদম মুখস্থ থাকবে। কপি কি বলেছেন এখানে দুটা কথা গুরুত্বপূর্ণ, বৈধ যুক্তি হতে অবৈধ যুক্তি। আমাদের কিন্তু তোমরা একটু আগে লিখে নিচ্ছ, দ্বিতীয় টপিকসটা কি আজকে আলোচনা করার জন্য আমরা বলেছি? আর্গুমেন্ট, প্রেমিসেস এন্ড কনক্লুশন। এই জায়গায় এখন আমাদের বৈধ এবং অবৈধ যুক্তির কাজ শুরু হয়ে যাবে, যে বৈধ যুক্তি কি, অবৈধ যুক্তি কি। তাহলে এটা আমরা ইয়ে করে ফেলি এখন। তার আগে বৈধ যুক্তি অবৈধ যুক্তি তো পরের ব্যাপার। আমি এমনিতে তোমাদের দেখাই জিনিস, তাহলে তোমরা এখন বুঝবা যে কবি যে কথাটা বলেছেন তার একটা আমি উদাহরণ দিয়ে বোঝাই দিই। ধরো, সকল মানুষ হয় মরণশীল, রতন হয় একজন মানুষ, সুতরাং রতন হয় মরণশীল। আর একটা যুক্তি লেখে, সকল মানুষ হয় প্রাণী, সকল সিংহ হয় প্রাণী, সুতরাং সকল কি হবে? কেউ বলছে মানুষ, কেউ বলছে মরণশীল, নাকি? দেখো, আমি যখন এই দুটো কথা বলছি, তোমরা 3 নম্বরটা তোমরাই বলছো। সকল সিংহ হয়, তোমরা তো বাঘ বলো নাই, ভালুক বলো নাই, তোমরা সবাই বলছো সকল সিংহ হয় মানুষ। আমরা বলতেছি এটাকে একটা যুক্তি বলতেছি, এটাকে একটা যুক্তি বলতেছি। যুক্তি কি দিয়ে গঠিত সেগুলো নিয়ে আমরা একটু পড়ে যাচ্ছি। আমি কপির যে সংজ্ঞাটা, তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আপনার প্রথম যুক্তি যেটা এটা ঠিক আছে স্যার, কিন্তু দ্বিতীয় যুক্তির জন্য কেমন লাগছে একটু।
অর্থাৎ এটাকে আমার বৈধ বৈধ মনে হচ্ছে, আর এটাকে মনে হচ্ছে অবৈধ। এটুকু বুঝতে পারতেছো তোমার কমন সেন্স থেকে। কিন্তু কেন এটা বৈধ হলো আর কেন ওটা অবৈধ হলো সেটা আর বুঝতে পারতেছি না, তাই তো? তো কবি বলছে যে তুমি যদি এইটা এবং এটার পার্থক্য বুঝতে পারো, যে কেন এটা বৈধ এবং কেন এটা অবৈধ, এইটা বুঝতে গেলে যে তোমাকে নিয়মগুলা জানতে হবে। তুমি যদি সেই নিয়মগুলা জানতে চাও, তাহলে যে বিষয়টা অধ্যয়ন করা জরুরি সেই বিষয়টাই হলো যুক্তিবিদ্যা। কি বলছে উনি সেখানে? যুক্তিবিদ্যা কি? কবির সময় কি আছে? বৈধ যুক্তি থেকে হ্যাঁ, তোমরা বৈধ যুক্তি অবৈধ দেখলা, কিন্তু পার্থক্য নির্দেশ করার যে পদ্ধতিগুলো সেগুলো আজ এখনো জানো না। কি কি জানলা না? পদ্ধতি ও নীতি। নীতি মানে কি? নিয়ম। ন্যায় অন্যায় এগুলোকে আমরা নীতি বলছি না। নীতি বলতে এখানে হলো নিয়ম, পদ্ধতি ও নিয়ম। তাহলে এটা জানলা তো অন্তত, যে বৈধ যুক্তিটা কিরকম, অবৈধ যুক্তিটা কিরকম। এটা নিয়ে কোনো আপত্তি আছে? এখন কথা যে এই পদ্ধতি আর নীতি, এই পদ্ধতি আর নীতি তো আমি বললাম হয়ে গেল তা না। পুরো যুক্তিবিদ্যাটা অধ্যয়ন করলে পরে তুমি এগুলো জানতে পারবা। আমাদের মধ্যে খুব একটা কৌতূহল কাজ করে। তোমরা দেখবা আমি একটা যুক্তি লেখি, এটা খুব মানে এটা নিয়ে খুব মামলা হাসাহাসি হয়। হ্যাঁ, মানুষ ব্যাস, এটা সাধারণত আমরা বলতে শিখি, শুনি সব জায়গাতে। কোনো ভুল আছে যুক্তিটায়? আমি যদি এইভাবে বলি যে মানুষ হয় এমন যে হাঁস খায়, কত তো ঠিকই। আবার হাঁস হয় এমন কিছু খায়, তা তো এই দুটোর উপর ভিত্তি করে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি যে সুতরাং মানুষ হয় এমন যে কিছু খায়। এখন তুমি যদি যুক্তিবিদ্যার স্টুডেন্ট হও, আর কেন এটা মানে বৈধ না অবৈধ সেটা তোমাকে বলতে হবে, যে এটা এই কারণে বৈধ বা এই কারণে অবৈধ। তাহলে বুঝতে হবে যে তুমি যুক্তিবিদ্যার একজন স্টুডেন্ট। আর না হলে অন্যদের মতো হাসাহাসি করবে, হ্যাঁ তাই তো, এগুলো আমাদের যুক্তিবিদ্যা পড়ানো হয়, এরকম এরকম বিষয়। কেউ যদি তোমাকে এরকম একটা যুক্তি দেয়, খণ্ডন করার দায়িত্বটা কার? কারণ তুমি যুক্তিবিদ্যা পড়েছো। আর যদি আমি এটা খণ্ডন করে দিতে না পারি যে এই কারণে তোর দেয় এই যুক্তিটা কি নয়, বৈধ নয়, কথা কি তোমাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। লাঠি সোটা অস্ত্র শস্ত্র দিয়ে, গায়ের শক্তি দিয়ে প্রমাণ চলবে না। ওটা বন্য সমাজে হয়, কিন্তু এই সমাজে এটা যদি তোমার মনে হয় যে না স্যার আপনি কি বলতেছেন লিখতেছেন এটা ঠিক না, তুমি চিৎকার করো বা ভোট নিয়ে যে এতগুলো ভোট আমার পোষে করছে তা না, তুমি যুক্তিতে প্রমাণ করো। সেটাই হবে যুক্তিবিদ্যার ছাত্র ছাত্রী হিসাবে, ওটাই তোমার কাজ। এখন এই যুক্তিটা বৈধ নয়, কিন্তু কেন বৈধ নয় সেটা আমরা কেউ জানি না। কখন জানবো? যখন আমরা যুক্তিবিদ্যার নিয়ম কানুন পদ্ধতিগুলো জানবো। কবি সেই কথাটাই বলেছেন। কবি কি বলছেন? বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য যে পদ্ধতি, যে গ্রন্থটাতে থাকে, যে বইটাতে থাকে, সেই বইটাই হলো যুক্তিবিদ্যা। এখন আমরা একটু যাই যে যুক্তিবিদ্যার মূল কতগুলো বিষয় নিয়ে। এখন এই যে
যুক্তিবিদ্যাকে বলা হয়েছে কলা, আবার যুক্তিবিদ্যাকে বলা হয়েছে বিজ্ঞান। প্রথমে আমরা যাই যে যুক্তিবিদ্যা কেন কলা আর কেন বিজ্ঞান। তার আগে বিজ্ঞান সম্পর্কে আমরা একটা আইডিয়া নিলাম যে বিজ্ঞান হলো কোন একটা বিষয়ের জ্ঞান। এখন যুক্তিবিদ্যাকে আমরা বিজ্ঞান বলতে পারি কিনা? হ্যাঁ, বিজ্ঞান দু রকমের আছে। সাধারণত ধরা হয় যে কতগুলো বিজ্ঞান হলো বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আরেকটা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বিজ্ঞান হতে গেলে কি লাগবে? সুনির্দিষ্ট জ্ঞান। বিজ্ঞান মানে কি? একটা সুনির্দিষ্ট জ্ঞান, আর সেই জ্ঞানটাকে আমরা প্রমাণ করে দিতে হবে। বিজ্ঞানের এটা মনে করেন দুটো বৈশিষ্ট্য। বিজ্ঞানের যে বিষয়বস্তুগুলোকে এগুলোকে সুশৃঙ্খল হতে হবে, কোন একটা বিষয়ের উপরে জ্ঞান হতে হবে, সেই জ্ঞানগুলোকে সুশৃঙ্খল হতে হবে। এবং এই সুশৃঙ্খল আনার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করি, পরীক্ষণ, নিরীক্ষণ, পর্যবেক্ষণ, এই পদ্ধতিগুলো বিজ্ঞানের মধ্যে থাকে। এখন যুক্তিবিদ্যাকে আমরা এক কথায় বিজ্ঞান এই জন্যই বলতে পারি যে যুক্তিবিদ্যার যে বিষয়বস্তুগুলো আছে এগুলো কিন্তু এলোমেলো ভাবে আলোচনা নাই, একটা ধারাবাহিক ভাবে আলোচনা করা আছে। মূল টার্গেটটা কি যুক্তিবিদ্যার? তুমি যাতে সঠিকভাবে যুক্তি প্রদান করতে শেখো, তুমি যাতে বৈধভাবে যুক্তি প্রদান করতে পারো। তা এই পারাতে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কতগুলো অনেকগুলো নিয়ম আছে যুক্তিবিদ্যার। প্রকৃতির নিয়মরূপ নিয়ম, কার্যকরণ নিয়ম, বিরোধ বাধক নিয়ম, অবেদাত্মক নিয়ম, হ্যাঁ, তারপরে অপনয়ন, এরকম অনেক কিছু যুক্তি দেওয়ার আমাদের প্রসেস আছে। তো কাজেই আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যার বিষয়বস্তু ধারাবাহিক ভাবে অগ্রসর হয়, এলোমেলো ভাবে অগ্রসর হয় না। আর দুই নম্বর, যুক্তিবিদ্যা তার এই বিষয়বস্তুকে আলোচনা করার জন্য কতগুলো পদ্ধতিগত নিয়ম আবিষ্কার করেছে। বিজ্ঞান কি করে? তার বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতগুলো নিয়ম আবিষ্কার করে। যেমন তোমরা যেখান থেকে আসো, সায়েন্স বা আর্টস যে ব্যাকগ্রাউন্ড থেকে আসো, তোমরা অন্তত কিছু কিছু নিয়ম জানো যে চুম্বকের কিছু নিয়ম আছে। বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে আর সমমেরু বিকর্ষণ করে, এটা একটা চুম্বকের একটা নিয়ম। আর চুম্বক সবসময় ঝুলন্ত অবস্থায় কি হয়? উত্তর দক্ষিণ হয়ে থাকে। তুমি এদিক করে দিলে আবার এদিক চলে যায়। তোমরা এই যে ল অফ গ্রাভিটেশন মানে কি, মাধ্যাকর্ষণ নিয়ম, এটা কার নিয়ম? বিজ্ঞানের নিয়ম। হ্যাঁ, তারপরে মহাকর্ষ নিয়ম মানে গ্রহ নক্ষত্রের মধ্যে যে আকর্ষণ বিষয়টা। তো এরকম হাজারো হাজারো নিয়ম আছে। অথবা তুমি যদি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যাও, যে ম্যাথমেটিক্সের যে তোমার সূত্রগুলা, জ্যামিতিক যে তোমার সম্পাদ্য উপপাদ্য গুলা, এগুলো সবগুলাই নিয়ম। একটা নিয়ম, তুমি যখন একটা উপপাদ্য করতে যাবা, তার ওটা করতে গেলে তার আগের উপপাদ্য গুলো তোমার জ্ঞান লাগবে, নাহলে তুমি পরের উপপাদ্যটা প্রমাণ করে দিতে পারবা না। তা সেরকম যুক্তিবিদ্যাও কিন্তু এলোমেলো ভাবে, আমরা যদি ইতিহাসের মতো বা বাংলায় কিছু নিয়ম সেকেন্ড পার্টে আমরা পাই, বা তোমার বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো যে বিষয়গুলো আছে, সমাজ বিজ্ঞান, তো এগুলোতে দেখা যায় কি একটা ধারাবাহিক আলোচনা, কোন সমাজে কি হচ্ছে, সমাজের উৎপত্তি কিভাবে হয়েছে, অনেকটা ইতিহাসের মতো আলোচনা। আর যুক্তিবিদ্যার আলোচনাটা কি? একটা সুস্পষ্ট ধারাবাহিক ভাবে আলোচনা, যে আগে তোমাকে এটা জানতে হবে, এটা না জানলে তুমি ওটা জানবা না। তো এই জন্য আমরা বলতে পারি কেন যুক্তিবিদ্যা বিজ্ঞান? দুটো কারণে বলবো। এক নম্বর কারণ হলো যুক্তিবিদ্যার বিষয়বস্তু এলোমেলো ভাবে নয়, সুশৃঙ্খল ভাবে অগ্রসর হয়। আর দুই নম্বর কি, যুক্তিবিদ্যা তার বিষয়বস্তুকে আলোচনা করার জন্য কতগুলো নিয়মও আবিষ্কার করেছে। যুক্তিবিদ্যা পড়তে গেলে আমাদের সেই নিয়মগুলো জানতে হবে। তাহলে ক্লিয়ার এই দুটো কথা? যুক্তিবিদ্যা কেন বিজ্ঞান সংক্ষেপে যদি জানি, তাহলে বিষয়বস্তু সুশৃঙ্খল, আর দুই নম্বর কি, বিষয়বস্তু আলোচনার জন্য
নিয়ম আবিষ্কার করা হয়েছে। এই দুটো কারণেই আমার যুক্তিবিদ্যাটা হলো বিজ্ঞান। অন্যান্য বিজ্ঞান যেমন বিজ্ঞান, তবে আমরা যুক্তিবিদ্যাকে বলি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। হ্যাঁ, যে আদর্শনিষ্ঠ বিজ্ঞানটা কি আর বস্তুনিষ্ঠ বিজ্ঞানটা কি? বস্তুনিষ্ঠ বিজ্ঞানে বস্তু থাকবে, আর আদর্শনিষ্ঠ বিজ্ঞানে কোনো বস্তু নাই। সেই আদর্শনিষ্ঠ বিজ্ঞানের মধ্যে পড়ে আমার যুক্তিবিদ্যা। আমরা যে নীতিবিদ্যা ধরি, দর্শনের 3টা বিষয় নিলাম আমি। এগুলাকে আমরা বলতে পারি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আর বস্তুনিষ্ঠ বিজ্ঞান সচরাচর তোমরা দেখো, এগুলোকে আমরা বলতে পারি বস্তুনিষ্ঠ বিজ্ঞান। এগুলো তো বস্তু আছে। আরো যেগুলো আছে, গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা, জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা, তারপরে তোমার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, কম্পিউটার নিয়ে যে আলোচনা, হ্যাঁ, এগুলোকে সবগুলোকে আমরা বলতে পারি কি বিজ্ঞান? বস্তুনিষ্ঠ বিজ্ঞান। কারণ এখানে বস্তু জড়িত। আর এগুলোতে কোনো বস্তু আছে? যুক্তিবিদ্যায় কোনো বস্তু, নীতিবিদ্যায় কোনো বস্তু আছে, সৌন্দর্যবিদ্যা নাই। এখন যুক্তিবিদ্যার আদর্শ কি ধরা হয়? সত্য। নীতিবিদ্যার আদর্শ ধরা হয়, আর সৌন্দর্যবিদ্যার আদর্শ সুন্দর। এলাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলি। এখন এটা ক্লিয়ার, যুক্তিবিদ্যা কেন বিজ্ঞান? প্রথমে বললাম যে এটা বিজ্ঞান, এই দুটো কারণে আমরা এটাকে বিজ্ঞান বললাম। আর তারপর বললাম যে এটা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কারণ যুক্তিবিদ্যার আদর্শ সত্য আলোচনা করা, সত্য খুঁজে বের করা। হ্যাঁ, আবার এই বিষয়গুলো কিন্তু 3টাকে আমরা দর্শনেরও বিষয় বলি। কিসের বিষয়? আমাদের দর্শন সাবজেক্টে 3টাই আমাদের জানতে হয়, পড়তে হয়। এর উপর প্রতিটারে আমাদের কোর্স আছে। কেন ওগুলো দর্শন? এক কথা যদি বলি যে তুমি কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক আলোচনাও পাবা না, কোনো এটার তাত্ত্বিক বা ধর্মীয় আলোচনাও পাবা না। এটা শুধু তোমাকে দর্শনকে নিয়ে আলোচনা করে, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে, মৌলিক বিষয় নিয়ে। দর্শন কোনো সিদ্ধান্ত দেয় না, দর্শন শুধু আলোচনাই করে। আর দর্শন আলোচনা করতে যায় কি দিয়ে? দর্শনের আলোচনার মাধ্যমেই হলো কিন্তু যুক্তি। যুক্তি দিয়ে কথা বলে। যখন থেলিস বলেছিলেন যে আমাদের এই পৃথিবীটা কি পানির উপর ভাসছে, থালার মতো, তাই না? বা হেরাক্লিটাস বলছিলেন কি যে আগুন, একটা বলছেন। আরো এক ধাপ এগিয়ে বললেন পিথাগোরাস যে আসলে সংখ্যা থেকে এই পৃথিবীটার জন্ম। বিভিন্ন রকম যুক্তি তারা দিয়েছেন। তারা কিন্তু একটা বলে চুপ করে বসে যায়নি, ওটার পিছনে তারা যুক্তি দিয়েছেন। তো যুক্তিবিদ্যা, নীতিবিদ্যায় যে সত্য, কি সত্য কি মিথ্যা, এটার কোনো অ্যান্সার নাই। সত্যকে বলা হয় আপেক্ষিক। আজকে তোমার কাছে মনে হচ্ছে যে এটা সত্য, কালকে দেখা যাবে এটা মিথ্যা। কেউ বলছে হ্যাঁ জন্ম আর মৃত্যু এ দুটো সত্য, আবার অনেকে বলে না জন্ম মৃত্যু এ দুটোও সত্য না। আসলে মানুষ জন্ম মৃত্যু হয়ই না। মানুষের আত্মা অমর, আত্মার মৃত্যু নাই, তাহলে মানুষ কিভাবে মরে? এই যে কথাবার্তাগুলো আছে। তো এই যে তাত্ত্বিক যে আলোচনাগুলা, এগুলো কোথায় আলোচনা হবে? দর্শনে। অর্থাৎ যেখানে কোনো সিদ্ধান্ত নাই, যেখানে শুধু আলোচনা চলতেই থাকবে। তো কাজে এই বিষয়গুলো আমার দর্শনের বিষয়। এখন আমরা যাই যে যুক্তিবিদ্যা কলাবিদ্যা কিনা। কলা মানে কি? যে কলা মানে আর্টস, কলা মানে মানবিক নাকি? আর বিজ্ঞান মানে তাহলে উল্টা, অমানবিক। এখন যুক্তিবিদ্যা কলাবিদ্যা কিনা? কলা কাকে বলে? প্রায়োগিক দক্ষতা। এক কথায় যদি বলি, কলার মূল কাজটা হচ্ছে তোমার একটা জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে যদি তুমি প্রয়োগ করতে পারো, সেটাই হলো কলা, আর্ট।
রিজনিং, হ্যাঁ, সেটাই হলো আমার আর্ট। যেমন তুমি গানের ব্যাকরণ জানো, আবার গানটাও তুমি বাজাতে পারো, ওই জ্ঞানটা তুমি এখানে হারমোনি বাজিয়ে শোনায় দিলে আমাদের একটা গান, সেটা হবে কি কলা। আর তুমি গান সম্পর্কে অনেক কিছু জানো, সারেগামা, যে এটার স্বরলিপি এই, এটার তাল এই, এটার লয় এই, এগুলো কি, এগুলো বিজ্ঞান। যখন তুমি এগুলো জানবে এগুলো বিজ্ঞান। আর যখন তুমি এই জানা বিষয়টা নিয়ে আসেন তবলা, দেখেন এই যে এবার আমি তেরে কেটে তা, এবার আমি দাদরা, এবার আমি কাহারবা, বিভিন্ন তাল বাজাচ্ছি, তখন সেটা হয়ে যাবে কি কলা। তুমি মনে করো সাঁতার সম্পর্কে, মানে তোমার এই সাঁতার সম্পর্কে অনেক জ্ঞান, পৃথিবীর বিখ্যাত সাঁতারে অমুক, সাঁতার কাটার সময় প্রথমে ডান হাত দিতে হয়, বাম হাত দিতে হয়, আবার যে কি বলে যে কি সাঁতার, উপর হয়ে সাঁতার এরকম, হ্যাঁ, ফ্রি হ্যান্ড সুইমিং এরকম, তারপরে ডুব সাঁতার এরকম, সাঁতার নদীতে কাটা যায়, মানে অনেক তোমার সাঁতারের উপর তুমি অগাধ, তুমি পাণ্ডিত্য, সেটা কি তোমার বিজ্ঞান। আবার যদি তোমাকে পানিতে নামাই দিয়ে তাহলে তুমি সাঁতার কাটতে পারলা না, তাহলে তুমি কি কলা, কলা তোমার নাই, এখানে কলা নাই। তুমি যদি আবার অনেকে কি হয়, তোমার বিজ্ঞানের কোনো জ্ঞান নাই, তোমাকে লাগাই দিলাম একটা গান গাও তো, খালি গলায় তুমি গান গেয়ে দিলা, অর্থাৎ তোমার সাঁতার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, যে বিখ্যাত সাঁতারু তুমক তুমক, সাঁতার কোথায় কাটতে হয়, কতটুকু উষ্ণতার পানির মধ্যে কাটতে হয়, এগুলো সম্পর্কে তোমার কিছুই জ্ঞান নাই, নামাই দিলাম তুমি সাঁতার কাটতেছো, এখানে কি আছে কি নাই, কলা আছে, বিজ্ঞান নাই। ওই যে একটা গল্প তোমার তো জানোই বোধ হয় না, যে বইয়েছিল যে ওই এক পণ্ডিত মশাইয়ের নৌকায় করে যাচ্ছিল, সেখানে কি ছিল, যে পণ্ডিত মশাই মাঝিক জিজ্ঞেস করতেছিল, এই তুমি ভূগোল সম্পর্কে জ্ঞান আছে, পৃথিবীর এই দেশ অমুক, ওই দেশ অমুক জানিস? না হুজুর, এগুলো জানি না। আর বিভিন্ন প্রশ্ন করতেছে সমাজ সম্পর্কে, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি। তো জীবনটা, তো জীবনে তো কিছুই নাই, তুই একটা অপদার্থ। তারপর যখন ঝড় উঠলো, মাঝি উল্টো বললো যে হুজুর আপনি সাঁতার জানেন তো? না। তো আপনার তো অনেক জ্ঞান, এই জ্ঞান দিয়ে কি হবে, যদি আপনি এখন সাঁতার করতে না জানেন আপনি তো মারা যাবেন। একটু পরে যে আকাশ কালো করছে, এটা একদম বিরাট ঘূর্ণিঝড় হবে, নৌকা উল্টে যাবে। কিন্তু আমি তো সাঁতার দিয়ে পার হবো, আমার তো জ্ঞান নাই, অর্থাৎ আমার কলা আছে, আর আপনার কলা নাই, আপনার কিছু জ্ঞানগুলো আছে। যাক, মানুষের সবই দরকার হয়। তো ক্লিয়ার কলা সম্পর্কে। এখন যুক্তিবিদ্যা কেন কলা? যখন তুমি ধরতে পারবা, আমি যখন বললাম যে মানুষ হাঁস খায়, হাঁস কেঁচো খায়, অতএব মানুষ কেঁচো খায়, তুমি যখন বললা যে নো স্যার, দিস ইজ ইনভ্যালিড, নট ভ্যালিড, তখন আমি প্রশ্ন করবো হোয়াই ইট ইজ ইনভ্যালিড। তুমি তখন তোমার আর্গুমেন্ট শো করবা, যুক্তিবিদ্যা যেগুলো বলেছে এখানে এই বিষয়গুলার আমরা ভুলভাবে প্রয়োগ করেছি। এই যে প্রয়োগের তোমার যে দক্ষতাটা, এই দক্ষতাটাই হলো তোমার কলা। তাহলে আমরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞানও বলতে পারি, কলাও বলতে পারি, আবার উভয়ই। আর যুক্তিবিদ্যার ক্লিয়ার যেটা সংজ্ঞা, সেটা হলো কি, কে বলেছেন? কপি। উনি আধুনিক যুক্তিবিদ, সব থেকে আধুনিক যদি মনে করা হয়, আমরা ওনাকেই মনে করি। তা তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন, এই যে তুমি বৈধ যুক্তি অবৈধ যুক্তির পার্থক্য করতে শিখলা, এটাই যুক্তিবিদ্যার মূল কাজ। তো আজকের ক্লাসে এটুকু থাকলে তোমাদের জন্য ভালো হয়, বেশি হলে একটু ঝামেলা বোধহয় হয়। ওটা অফ করে দাও। এখন তোমাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন এই যুক্তি